আমেরিকাকে পাত্তা না দিয়ে বন্ধু রাশিয়ার সহায়তায় শক্তিশালী পরমাণু স্থাপনা বানাচ্ছে ইরান। ট্রাম্প কি আবারও হামলা চালাবে? খ্রিস্টান নয়, মুসলিমরাই নাইজেরিয়ায় হত্যা হামলার শিকার। এই সহিংসতার জন্য কারা দায়ী? আমেরিকা কেন ধর্মীয় উস্কানি দিচ্ছে? অদ্ভুত কালো ছত্রাক খেয়ে ফেলছে বিষাক্ত তেজস্ক্রিয়তা। তাহলে কি মানুষ খুঁজে পেল তেজস্ক্রিয়তার সাথে লড়াই করার হাতিয়ার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকিকে কোনো রকম পাত্তা না দিয়ে আরও কয়েকটি শক্তিশালী পরমাণু স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। আর এতে বন্ধু রাশিয়া সহায়তা দেবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হামলা চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা যাবে না। তবে তেহরানের এই পদক্ষেপের ফলে কি আবারও ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে আরো শক্তিশালী কয়েকটি পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি তেহরান মিত্র রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার দেশটির পারমাণবিক স্থাপনা দেখতে গিয়ে এই ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি বিল্ডিং ও ফ্যাক্টরিতে সামান্য ক্ষতি হয়েছে। এটি বড় ধরনের সমস্যা নয়। এর চেয়ে আরো শক্তিশালীভাবে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের হামলায় আমাদের পারমাণবিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। আমাদের বিজ্ঞানীরা এ বিষয়ে দক্ষতার সাথে সবকিছু নতুন করে নির্মাণে প্রস্তুত আছে। তারা এই স্থাপনাগুলো আরো শক্তিশালীভাবে নির্মাণ করবে। এর আগে ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আরো ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকিকে কোনো রকম পাত্তা না দিয়ে নতুন করে আরো শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরির ঘোষণা দিল তেহরান। বরাবরের মতোই জানালো, শান্তিপূর্ণ উদ্দেশ্যে এসব পারমাণবিক স্থাপনা আরো শক্তিশালী করা হবে। কোনো পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য নয় এটি। এ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশ রয়েছে বলেও জানান তিনি। পশ্চিমারা ভাবে আমরা পরমাণু স্থাপনা নির্মাণ করতে চাই বোমা বানানোর জন্য। বিষয়টি মোটেও তা নয়। আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশ রয়েছে, ইরান কখনোই পরমাণু বোমা বানাবে না। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি মার্কিন শত্রু দেশ রাশিয়ার সহায়তায় তৈরি করবে ইরান। দেশটির পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ও দক্ষিণাঞ্চলে এসব পরমাণু কারখানাগুলো বানানো হবে। তবে মোহাম্মদ ইসলামী নির্দিষ্ট কোনো স্থান এখনই ঘোষণা করতে চাননি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলের উপর সমর্থন অব্যাহত রাখবে ততদিন ওয়াশিংটনকে কোনোভাবেই সমর্থন বা সহযোগিতা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণ কোনোভাবে ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা উচিত বলেও জানান তিনি। বিশ্লেষকদের শঙ্কা, ইরানের এই ঘোষণার পর পশ্চিমাদের পক্ষ থেকে আরো নতুন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে। এতে পরমাণু আলোচনার সম্ভাবনাও অনেকটা কমে আসবে। এমনকি যুক্তরাষ্ট্র শুধু মুখে হুমকি নয়, সামরিক হামলা চালানোর মতো ভয়াবহ পদক্ষেপ নিতে পারে বলেও শঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে থাকা পরমাণু অস্ত্র দিয়ে দুনিয়াকে 150 বার উড়িয়ে দিতে পারবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। বলেন, রাশিয়া ও চীনের কাছেও এর বড় মজুদ আছে। আর এসব কারণেই নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করা প্রয়োজন বলে মত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে পরমাণু অস্ত্র, বিরল খনিজের মজুদ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের জন্য চীন বড় হুমকি হয়ে উঠছে বলেও মনে করছেন ট্রাম্প। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ দুই দেশ যে নানা কারণে পরস্পরের জন্য হুমকি, সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তা স্বীকার করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন সব সময় যুক্তরাষ্ট্রের উপর নজর রাখে, একই কাজ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, আমরা তাদের জন্য হুমকি। এটা খুব প্রতিযোগিতামূলক এক বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে কাজ করলে আরো বড় ও শক্তিশালী হতে পারবো। চীনকে শুধু পরাস্ত করার চেষ্টা করলেই চলবে না। এমন এক সময় ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করছে যে চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশ করেছে। এছাড়া মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে।
কেবল এসব খাত নয়, পরমাণু ও বিরল খনিজ খাতেও চীনের উত্থানকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, চীন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়া দ্বিতীয় স্থানে। চীন যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও 5 বছরের মধ্যে তারা সমকক্ষ হয়ে উঠবে। তারা দ্রুত এগোচ্ছে। এ অবস্থায় পরমাণু অস্ত্রের ভান্ডার থাকা দেশগুলোর পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত বলে অভিমত ট্রাম্পের। এ বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ খুব গুরুত্বপূর্ণ। পরক্ষণেই হুমকির সুরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে গোটা দুনিয়াকে 150 বার ধ্বংস করা সম্ভব। রাশিয়ারও আছে, এমনকি চীনেরও কিছু কিছু আছে বলেন তিনি। একদিকে চাইছেন পরমাণু নিরস্ত্রীকরণ, অন্যদিকে নিজেই পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিচ্ছেন। সাংঘর্ষিক এই অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রেরও করা উচিত। চীন ও রাশিয়া প্রকাশ্যে না করলেও গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে বলে দাবি করেন ট্রাম্প। চীনের উত্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বেইজিং এর হাতে বিরল খনিজের বিশাল এক মজুদ আছে, যা যুক্তরাষ্ট্রের হাতে নেই। তারা 25 থেকে 30 বছর ধরে বিরল খনিজ জমাচ্ছে। এই খনিজ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। কম্পিউটার থেকে শুরু করে অস্ত্র তৈরিতে এসব গুরুত্বপূর্ণ। তবে এর বিপরীতে যুক্তরাষ্ট্র বিমানের যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ন্ত্রণ করছে। চীনের শত শত বোয়িং বিমান আছে, তাদের যন্ত্রাংশ দেয়া বন্ধ করে যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র ছিল শুল্ক, বলেন মার্কিন প্রেসিডেন্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসলামিক সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নাইজেরিয়ায় খ্রিস্টানদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, কারণ পর্যবেক্ষকরা জানিয়েছেন ভিন্ন কথা। তারা বলছেন, খ্রিস্টান নয়, দেশের উত্তরাঞ্চলে মুসলমানরাই এসব হামলার মূল শিকার। বিশ্লেষকরা বলছেন, ধর্ম নয়, বরং দারিদ্র্য, প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক ব্যর্থতাই এর মূল কারণ। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের মন্তব্য কি তাহলে রাজনৈতিক উস্কানি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। নাইজেরিয়ায় পরিকল্পিতভাবে খ্রিস্টানদের টার্গেট করছে ইসলামিক সন্ত্রাসীরা। এই অজুহাতে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এমন একচেটিয়া দাবির সত্যতা নিয়ে উঠেছে পাল্টাপাল্টি বিতর্কের ঝড়। প্রশ্ন উঠেছে, পরিষ্কার কোনো প্রমাণ ছাড়া ইসলাম ধর্মের নাম সরাসরি সন্ত্রাসের সঙ্গে জুড়ে দিয়ে কি প্রমাণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট? নাইজেরিয়ার চলমান সংঘাতের পেছনে কি মুসলমানরা দায়ী? 20 কোটি মানুষের দেশটিতে আসলে কি ঘটছে? আফ্রিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র নাইজেরিয়াতে বসবাস করে 200টির মতো জাতি ও সম্প্রদায়। দেশটির উত্তরাঞ্চল প্রায় পুরোটাই মুসলমান অধ্যুষিত, আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের। একটি দেশে ধর্মভিত্তিক এমন ভাগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কারণ হয়ে আসছে। এর মধ্যে ইসলামী নামধারী কিছু সন্ত্রাসী গোষ্ঠী গত 15 বছরের বেশি সময় ধরে চালাচ্ছে ব্যাপক সহিংসতা। কিছু আন্তর্জাতিক মিডিয়া ও রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে প্রচার করে খ্রিস্টান সম্প্রদায়ই এসব আক্রমণের শিকার। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, বাস্তবতা মোটেও এমন সরল না। সন্ত্রাসী হামলার জন্য মুসলমানদের দায়ী করে ধর্মীয় ট্যাগ দিলে আরও জটিল হবে পরিস্থিতি। এটি খ্রিস্টানদের টার্গেট করে চালানো কোনো গণহত্যা নয়। বাস্তবতা সেটা সমর্থন করে না। বর্ণ রাজ্যকেই উদাহরণ হিসেবে ধরা যায়। এখানকার অনেক কমিউনিটি মুসলিম প্রধান, ফলে এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেশিরভাগ হামলা হয় মুসলমানদের উপর। সুতরাং সংঘাতকে শুধুমাত্র ধর্মের দিক থেকে দেখা মোটেও ঠিক না। সরকারের উচিত সহিংসতাকে প্রতিটি নাগরিকের জন্য হুমকি হিসেবে দেখা। সাধারণ মানুষ চাই শান্তিতে ঘুমাতে। সরকারের ব্যর্থতার ফলে জনমনে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। তবে হাতে থাকা তথ্য স্পষ্টভাবে দেখাচ্ছে এটি কোনো খ্রিস্টান গণহত্যা নয়। নাইজেরিয়ায় সন্ত্রাসীদের তাণ্ডব কোনো ধর্ম পরিচয়ে সীমাবদ্ধ নেই। যেমন সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় দেশটির উত্তর পূর্ব অঞ্চল, অথচ সেই এলাকা
এলাকা জুড়ে মূলত মুসলমানরাই বসবাস করে, ফলে হামলায় নিহতদের বেশিরভাগ হয় মুসলিমই। 2025 সালে একটি মার্কিন ক্রাইসিস মনিটরিং গ্রুপের তথ্য অনুযায়ী প্রায় 2000 সহিংস মামলার মধ্যে ধর্মীয় উদ্দেশ্যে খ্রিস্টানদের টার্গেট করে মাত্র 50টি ঘটনা ঘটেছে। অন্যদিকে কৃষিজমি, চারণভূমি নিয়ে বিবাদ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য বন্দুকধারীদের বিচ্ছিন্ন হামলায় ভুক্তভোগী মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ। নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতার মূল কারণগুলোর মধ্যে রয়েছে দুর্বল প্রশাসন, দূরের এলাকায় সরকারি নিয়ন্ত্রণের অভাব, বেকার তরুণ সমাজ এবং গ্রামীণ এলাকায় মৌলিক সুযোগ সুবিধার ঘাটতি। এসব কারণেই সন্ত্রাসী সংগঠনগুলো তরুণদের সহজে নিয়োগ দিতে পারে। সন্ত্রাসীদের অর্থনৈতিক সব কার্যক্রম থামানো খুবই গুরুত্বপূর্ণ। এসব গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে। এই অর্থায়ন বন্ধ অত্যন্ত জরুরি। 2009 সাল থেকে নাইজেরিয়ায় 1 লাখ খ্রিস্টান নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু মহলে প্রচারিত এমন গুজবের পেছনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। চলমান গণহত্যা ও সহিংসতার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম মূল লক্ষ্য না। সে কারণে আফ্রিকার দেশটিতে ইসলামী সন্ত্রাসীরা খ্রিস্টানদের টার্গেট করছে। ট্রাম্পের এমন দাবি কতটা তথ্য নির্ভর আর কতটা উস্কানিমূলক সেটা নিয়ে থাকছে ঘোর সন্দেহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির 2 মাস পর আবারও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। এবারে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফের কাছাকাছি। এতে অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 3 শতাধিক। অন্তত 5 লক্ষাধিক মানুষের শহর মাজারি শরীফে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগহীন এই পরিস্থিতির মধ্যে স্থানীয়দের সহায়তায় রাতেই শুরু হয় উদ্ধার তৎপরতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত 1টার দিকে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 17 মাইল গভীরে। ভূমিকম্পটি আঘাত এনেছে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটনিক প্লেটগুলো মিলিত হয়েছে। বাল্ক প্রদেশের সরকারি মুখপাত্র হাজি জাইদ জানিয়েছেন, ভূমিকম্পে আফগানিস্তানের সবচেয়ে বড় শহর মাজারি শরীফের ঐতিহ্যবাহী নীল গম্বুজ বিশিষ্ট মাজারের একাংশ ধসে পড়েছে। এর আগে গত 31 আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় কুনার প্রদেশে। প্রাণহানি হয় 2200-এর বেশি মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। আরও 3 ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের হত্যার মিশন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে হামলা চালিয়ে 1 কিশোর সহ 2 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামাস 3 জিম্মির লাশ রেড ক্রসের কাছে বুঝিয়ে দেওয়ার পর তা ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের সেনা সদর দেহাবশেষ পাওয়ার বিষয়টি স্বীকার করে এগুলোর অবশিষ্ট জিম্মির কিনা তা নিশ্চিত হতে তেল আবিবের আবু কাবির ফরেন্সিক ইনস্টিটিউটে পাঠিয়েছে। এ নিয়ে 28 জিম্মির মরদেহের মধ্যে 20টি স্থানান্তর করা হলো। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলের কারাগারে মারা যাওয়া 45 জন ফিলিস্তিনের মরদেহ ফেরত চেয়েছে হামাস। শর্ত অনুযায়ী একজন ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 15 জন ফিলিস্তিনের লাশ ফেরত দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতি চলাকালে গাজা সিটি ও খান ইউনিসে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার সকাল থেকে ওই এলাকায় টিকে থাকা ভবনগুলো ধসিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে দখলদার সেনারা। গত 10 অক্টোবর গাজা যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে নিয়মিত হামলায় অন্তত 236 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যদিও একে যুদ্ধবিরতির লঙ্ঘন বলতে নারাজ মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। 1986 সালে ইউক্রেনের চেরনোবিলে ঘটে এক ভয়ানক পারমাণবিক দুর্ঘটনা। এরপর থেকে চেরনোবিল এলাকা ও এর আশেপাশে 30 কিলোমিটারকে ঘোষণা করা হয় এক্সক্লুশন জোন। বলা হয়েছিল তেজস্ক্রিয়তা স্বাভাবিক পর্যায়ে আসতে এই অঞ্চলের সময় লাগবে অন্তত 20,000 বছর। কিন্তু এই মৃত্যুপুরীতে দেখা গেল এক অনন্য জীবনের বিকাশ, এক অদ্ভুত কালো ছত্রাক যা কিনা খেয়ে ফেলছে বিষাক্ত তেজস্ক্রিয়তা। তাহলে কি মানুষ খুঁজে পেল তেজস্ক্রিয়তার সাথে লড়াই করার হাতিয়ার? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। নিষিদ্ধ এক জনমানবহীন অঞ্চল, এক সময় যেখানে ছিল ব্যস্ততা, এখন শুধুই নীরবতা।
1986 সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর ইউক্রেনের চেরনোবিলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর একটি বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুর রাজ্যেই জন্ম নিয়েছে এক রহস্যময় জীব, এক ধরনের কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস, যা কিনা তেজস্ক্রিয় বিকিরণ খেয়েই বেঁচে আছে। বিজ্ঞানীরা বলছেন এই ছত্রাক হয়তো ভবিষ্যতের পারমাণবিক চিকিৎসার জন্য এক আশার আলো হতে পারে। 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর রিয়েক্টরে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও প্রায় 400 গুণ বেশি শক্তিশালী ছিল এই বিস্ফোরণ। এমনইভাবে ঘটনাটির বর্ণনা দেয় উইওনের একটি প্রতিবেদন। বিস্ফোরণের পর আশপাশের 30 কিলোমিটার এলাকা এক্সক্লুশন জোন হিসেবে ঘোষণা করা হয়, যেখানে মানুষের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। গবেষকদের ধারণা এখানকার তেজস্ক্রিয়তা স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত 20,000 বছর। আশ্চর্যজনকভাবে চেরনোবিলের এই মৃতভূমিতে কিছু প্রাণ এখনও টিকে আছে। পপুলার মেকানিক্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ওই অঞ্চলে হরিণ, নেকড়ে, বন্য ঘোড়া এমনকি পাখিও দেখা যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই কালো ছত্রাক, যার বৈজ্ঞানিক নাম ক্ল্যাডোস্পোরিয়াম স্ফেরোস্পেরাম। ছত্রাকটি প্রথম দেখা যায় 1991 সালে চেরনোবিল রিঅ্যাক্টরের দেয়ালে জন্মানো কালো আবরণের মতো। গবেষকরা যখন নমুনা সংগ্রহ করেন তখন দেখা যায় ছত্রাকটি তেজস্ক্রিয় এলাকাতেই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি যেন রেডিয়েশন খেয়েই বড় হচ্ছে। ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন মার্কিন গবেষক এলিনা ডোব্রেস্কো। বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন এই ছত্রাকে রয়েছে মেলানিন নামের এক বিশেষ রঙিন পদার্থ, যা মানুষের ত্বকেও পাওয়া যায়। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে, কিন্তু এই ছত্রাকের ক্ষেত্রে মেলানিন এক ধরনের শক্তি রূপান্তরক হিসেবে কাজ করছে। যেমন গাছ সূর্যের আলো থেকে শক্তি পায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তেমনি এই ছত্রাক তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে রেডিও সিনথেসিস নামের এক প্রক্রিয়ায় শক্তি তৈরি করছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে একে তুলনা করা হয়েছে অন্ধকারের ফটোসিনথেসিসের সঙ্গে। কালো এই ছত্রাকের ক্ষমতা এখন শুধু কৌতূহলের বিষয় নয়, বরং ভবিষ্যতের গবেষণার নতুন দিক। মার্কস ফেয়ার রোমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নাসা ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই ছত্রাক পাঠিয়েছে পরীক্ষার জন্য। ধারণা করা হচ্ছে এই ছত্রাক হয়তো মহাকাশের বিকিরণ থেকে নভোচারীদের রক্ষা করতে পারবে। এমনকি ভবিষ্যতে মঙ্গল গ্রহে স্থায়ী ঘাঁটি তৈরি করতে হলেও এই ধরনের জীবন্ত বিকিরণ ঢাল ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র এই কালো ছত্রাক নয়, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু নীল কুকুরের ছবি। দাবি করা হয় সেগুলো চেরনোবিলের আশপাশের। তবে ল্যাড বাইবেলের প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব কুকুরের নীল রং আসলে রাসায়নিক দূষণের ফল, বিকিরণের কারণে নয়। তবুও এই কুকুরগুলো চেরনোবিল অঞ্চলের আশার প্রতীক হয়ে উঠেছে, এক সময়ের মৃত্যুভূমিতে জীবনের পুনর্জন্মের চিহ্ন হিসেবে। চেরনোবিলের এই কালো ছত্রাক প্রকৃতির অদম্য শক্তির কথা আবারও মনে করিয়ে দেয়। যে বিকিরণের কারণে মানুষ বাঁচতে পারে না, এই ক্ষুদ্র জীব সেই বিষাক্ত বিকিরণ খেয়েই বেঁচে থাকে, এমনকি বিকশিতও হচ্ছে। জর্জটাউন স্পেস ইনস্টিটিউটের মতে এটি প্রমাণ করে লাইফ ফাইন্ডস এ ওয়ে ইভেন ইন দ্য হার্ট অফ রেডিয়েশন। হয়তো একদিন এই ব্ল্যাক ফাঙ্গাসের রহস্যই খুলে দেবে তেজস্ক্রিয়তার বিরুদ্ধে মানবজাতির পরবর্তী সুরক্ষা কবচের দ্বার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভারতের ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত একের পর এক প্রচলিত জনসভায়। অন্যদিকে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কৌশল রপ্ত করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবারে সাধারণ মানুষের জীবনের সাথে নিজেকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে পুকুরে নেমে জেলেদের সাথে মাছ ধরছেন রাহুল। যদিও ভোটারদের মন জয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন রাহুল, এমনটাই মনে করছেন অনেকে। বিস্তারিত মীর ফজলের আপডেট ডেস্ক রিপোর্টে। তিনি যেখানেই যান হাত নাড়াতে ভালোবাসেন। কখনো তিনি রিমোট চেপে ব্রিজের উদ্বোধন করেন, আবার কখনো পতাকা নেড়ে চালু করেন নতুন বাস সার্ভিস। নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালিয়ে যাচ্ছেন তার প্রচলিত মেগা ক্যাম্পেইন। তবে এক্ষেত্রে একেবারেই উল্টো বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে রাহুল বেছে নিয়েছেন গ্রাউন্ড কানেকশনের নীতি। ভোটারদের মন জয় করতে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কৌশল বেশ ভালোই রপ্ত করেছেন তিনি।
বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে গিয়ে মানুষের জীবনের বাস্তব অংশে নিজেকে মিশিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন রাহুল গান্ধী। কখনো তিনি কৃষকের মাঠে কাজ করেন, আবার কখনো তাকে দেখা যায় দোকানে বসে চা বিক্রেতার সঙ্গে কথা বলতে। আর এবার সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করতে রীতিমতো পানিতে ঝাঁপ দিলেন রাহুল। 2 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল, যেখানে দেখা যায় ভোটের প্রচারে পুকুরে নেমে জেলেদের সঙ্গে মাছ ধরছেন রাহুল গান্ধী। বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারণার ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নেমে মাছ ধরেন এই কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী তার স্বভাবসিদ্ধ সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে রয়েছেন। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। নৌকায় করে পুকুরের মাঝখানে পৌঁছে তিনি লাফ দিয়ে পানিতে নামেন। এরপর স্থানীয় জেলেদের সঙ্গে জাল টেনে মাছ ধরেন এবং হাস্যোজ্জ্বল আড্ডায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টি ভিআইপির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সাহনি। ভিআইপি দলটি বর্তমানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সহযোগী দল হিসেবে কাজ করছে। মুকেশ সাহনি পাতলা গেঞ্জি পরেই মাছ ধরতে নেমে যান। মহল্লা পুত্র নামে পরিচিত মুকেশ মূলত জেলে সম্প্রদায়ের প্রতিনিধি। তিনি একসময় বলিউডের সেট ডিজাইনার ছিলেন। এদিন মাছ ধরার সময় রাহুলদের সঙ্গে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারও উপস্থিত ছিলেন। তাদের দেখে পুকুর পাড়ে ভিড় করেন শতাধিক স্থানীয় জেলে, যাদের কেউ কেউ পানিতে নেমে নেতাদের সঙ্গে যোগ দেন। অনেকের মতে এই পুরো ঘটনাই সাজানো, ভোটারদের মন জয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন রাহুল। আবার অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীকে খোঁচা দিতেই এমনটি করেছেন তিনি, কারণ সম্প্রতি পূজা উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর, কিন্তু আসল যমুনার বদলে যমুনার আদলে নকল পুকুর খুঁড়েছিল দিল্লি সরকার। এই খবর প্রকাশ্যে আসার পর শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। ভারতের ভোটের মাঠে এখন চলছে জমজমাট প্রচারণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত একের পর এক জনসভায়, যেখানে তিনি উন্নয়ন আর নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরছেন। অন্যদিকে সাধারণ মানুষের জীবনের ভেতরে ঢুকে পড়ার কৌশল নিয়েছেন রাহুল গান্ধী। তবে এই দুই ভিন্ন কৌশলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার প্রচার ভোটারদের মনে জায়গা করে নেবে তা বোঝা যাবে ভোটের ফলাফলেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মিশরে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। মিশরের গর্ব তুতানখামেন থেকে শুরু করে রামেসিস দ্বিতীয় এক ছাদের নিচে এবারে দেখা মিলবে প্রাচীন মিশরের 1 লাখেরও বেশি প্রত্ন সামগ্রী। জাদুঘরটিতে আরও কি রয়েছে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শাহরিয়া আমান সানি। মিশরের গিজার আকাশ জুড়ে আতশবাজি ও ড্রোনের আলোয় ঝলমল করল এক ঐতিহাসিক রাত। 2 দশকের অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যা মিশরের দ্য গ্রেট পিরামিড অফ কুফুর একেবারেই কাছে অবস্থিত। এটাকে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলা হচ্ছে, যেখানে 1 লাখেরও বেশি সামগ্রী রাখা হয়েছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের এই উদ্বোধন মিশরের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 20 বছর আগে। আরব বসন্ত আন্দোলন, মহামারী ও আঞ্চলিক সংঘাতের কারণে বহুবার থেমে গেলেও শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো এই প্রকল্প। কায়রোর রাস্তায় বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান দেখতে জড়ো হয় হাজারো মানুষ। আমার ছেলে একটু ক্লান্ত ছিল, তবুও সে বলল চলো নিচে যাই, সবার সঙ্গে মানুষের ভিড়ে দেখি। আমরা চাইলে টেলিভিশনেও দেখতে পারতাম, কিন্তু বললাম না, চলো বাইরে যাই, সবাই মিলে দেখি, কারণ এটা উদযাপনের মতো একটা ব্যাপার। সত্যিই খুব সুন্দর কিছু ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে ভেসে ওঠে প্রাচীন মিশরের প্রতীক তুতানখামেনের সোনার মুখোশ, কফিন, সিংহাসন, এমনকি রাজা খুফুর নৌকা ও রাজরথের আকৃতি। ড্রোন শোর পাশাপাশি ছিল লেজার ও শ্যাডো পারফরম্যান্স। এটা এক অসাধারণ অনুভূতি। অন্তত এতটুকু বলা যায়, মিশরীয় সভ্যতার মূল্য নিজেই স্পষ্ট। এর জন্য আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটা 7000 বছরের সভ্যতার সাক্ষী।
আমাদের পূর্বপুরুষরা যেমন বলতেন, যার অতীত নেই তার বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই। আমরা সেই অতীত, আমরাই বর্তমান, আর আমরাই ভবিষ্যৎ। মিউজিয়ামের প্রধান আকর্ষণ কিং তুতানখামেনের সমাধি থেকে উদ্ধার করা ৫,০০০-এরও বেশি নিদর্শন, যার মধ্যে রয়েছে তার স্বর্ণমণ্ডিত মুখোশ, সিংহাসন ও কফিন। কর্তৃপক্ষের আশা, এই জাদুঘর শুধু পর্যটকদের মুগ্ধ করবে না, বরং মিশরের ঐতিহ্যের প্রতি যত্ন ও মর্যাদা প্রদর্শনের বৃদ্ধি করবে। বিদেশে সংরক্ষিত মিশরীয় নিদর্শনগুলো ফেরত পাওয়ার দাবিকেও আরও জোরালো করবে। পিরামিডের ছায়ায় গড়ে ওঠা এই আধুনিক মিউজিয়াম এখন মিশরের নতুন সাংস্কৃতিক প্রতীক। একদিকে প্রাচীন সভ্যতার উত্তরাধিকার, অন্যদিকে ভবিষ্যতের আলোর দিগন্ত। দুটিই মিলেছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের এই মহা উদ্বোধনে। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।